সেই রাশেদ হয় এখন প্রাইম মিনিস্টারের উপদেষ্টা। ও নিজে কি সচিবালয়ের একটা সচিব শব্দ বানান করতে পারে? তাকে কি করে আপনি আজকের এখানে উপদেষ্টা বানান? আর এই উপদেষ্টা থাকলে বিএনপির পরিণতি কি হবে সেটা আমরা ভালো করে জানি। আপনি যদি দেখেন যে বিএনপির 31 দফার প্রথম লাইনে সংস্কার করবে, যে সংস্কার শব্দটা, সেই শব্দ থেকে তারা বের হয়ে যাচ্ছে। তারা এখন এটাকে সংস্কার না বলে তারা এটাকে সংশোধন বলতে চাচ্ছে। এই জায়গাটাতেই হচ্ছে মূল প্রশ্ন, যে আপনি সংস্কার করলে কতটুকু করতে পারবেন। সংস্কার বলতে আমরা এটাকে একটা বৃহত্তর জায়গা মনে করি, বড় ধরনের পরিসরকে মনে করি, যেটাতে ফ্যাসিবাদী শেখ হাসিনার সেই আমলগুলোতে যত জায়গায় আমাদের খারাপ সিচুয়েশন ছিল সবগুলো জায়গায় মূলোৎপাটন করে নতুন কিছু সেখানে রিফর্ম করতে হবে। সেই জিনিসটা কিন্তু ডে ওয়ান থেকে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি সেখান থেকে আইদার তাদেরকে কেউ পিছনে সরিয়ে দিচ্ছে অথবা তারা নিজেরাই ইন্টেনশনালি সেখান থেকে দূরে সরে যাচ্ছে। যেমন আজকে আমি এখানে আসার আগেও আমাদের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির, ওনার একটা বক্তব্য ছিল সংস্কার নির্বাচনের আগের বক্তব্য, নির্বাচনের পরে গিয়ে সেটা আরেক জায়গায় গিয়ে অস্বীকার করা, যে ধরনের বক্তব্য নাই। ইদানিং এই বক্তব্যগুলো তাদের বেশ শুনতে দেখা যায়, বলতে দেখা যায়। সংসদের প্রথম দিনে তিনি যখন শপথটা নিলেন সেই দিনই তো তাদের দুটো শপথ নেওয়ার কথা ছিল। তারা কিন্তু বারবার মিটিং করেছে সাবেক সেই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সময় সেই সংস্কার কমিশনের বৈঠকগুলোতে, তখন তারা বৈঠক করেছে একরকম, সংসদে এসে আবার তারা নিজেরাই বলছে ওই বৈঠকগুলো আমরা করেছি শুধুমাত্র মানে নির্বাচনকে ত্বরান্বিত করার জন্য, আমাদের ভিন্ন উদ্দেশ্য ছিল। তাহলে যদি তাই হয় তাহলে জাতির সাথে আপনারা প্রতারণা প্রহসন কেন করলেন? আপনারা কেন আবার ভোটের মাঠে গিয়ে জনসভায় বলতে গেলেন যে গণভোটের পক্ষে ভোট দিন, আবার সেই গণভোটকেই আপনারা অবজ্ঞা করছেন? আপনারা সংসদে আবার বলছেন যে এটা আমরা এইভাবে সংবিধানে নাই, এটা আবার নতুন করে সংবিধানে আসবে, তারপরের যে গণভোট হবে সেইটা ওনারা পালন করবে। যদি তাই হয় তাহলে 51% বা 50% ভোট আপনারা পেয়েছেন, আর গত যে গণভোটটা হয়েছে প্রায় 69% গণভোটের পক্ষে রায় দিয়েছে। তো জনগণ তো 69% রায় দিয়েছে, তো কোনটা শক্তিশালী হবে, 51 না 79? সরকার টিকবে না গণভোট টিকবে? যদি আপনি ওই প্রশ্ন আমার সাথে পাল্টাপাল্টিতে যান তাহলে তো আমার কাছে মনে হচ্ছে যেটা বেশি ভোট পেয়েছে সেটা টিকবে। আজকে তারা নিজেরাও বাস্তবতা হচ্ছে যে সংবিধানের যে জায়গাগুলো সেটাকে সম্পূর্ণ গুলিয়ে ফেলছে, এবং আমার এ কারণেই সন্দেহ হচ্ছে যে এটা গুলিয়ে তারা ফেলছে অথবা কেউ কেউ তাদেরকে এমনভাবে ছক এঁকে দিচ্ছে, লম্বা সময়ে ক্ষমতা থাকার উদ্দেশ্য হতে পারে, অথবা বিরোধী দলকে ভয় পেয়ে তারা এ ধরনের কাজ করতে পারে, এনসিপিকে ভয় পেয়ে করতে পারে, যে কোনো কার্যক্রমে করতে পারে, তরুণদেরকে ভয় পেয়ে করতে পারে। আপনি কেন এরকম করবেন যেখানে আপনারা নিজেরাই বিগত দিনে ফেসিবাদের সময় আমরা বলতাম রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য দরকার, প্রধানমন্ত্রীর ক্ষমতায়ন 2 টার্মের বেশি থাকা দরকার নেই, একজন প্রধানমন্ত্রী চেয়ারপারসন একই সাথে 2টা জায়গায় দায়িত্ব পালন করবে না, এগুলো আমরা বলেছি না? আমরা বলেছি না যে সম্পূর্ণ স্বাধীন বিচারালয় হতে হবে? আপনার সুপ্রিম কোর্ট স্বাধীনভাবে কাজ শুরু করেছিল রিফাত সাহেবের আমলে, সেটাকে বিএনপি গভর্নমেন্ট আসার পরেই তো আবার সেই জায়গা থেকে তাদেরকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তো আপনি যেখান থেকে বলছেন যে গুম খুন হত্যা এই জায়গাগুলোতে সুন্দর বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, হবে কোত্থেকে? সংস্কার যদি না থাকে সেখানে কোনো ধরনের এই বিচার ব্যবস্থার সুযোগ নেই। আমার কাছে মনে হচ্ছে বিএনপি এই জায়গাগুলোতে 2 ধরনের আচরণ করছে। একটা হচ্ছে জনগণের সাথে তারা একটা কথা বলার চেষ্টা করছে, আবার ভিতরে ভিতরে তারা সেটা চাচ্ছেও না। যদি তারা সত্যিকার অর্থেই চায়, দেখেন আজকের বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দল কিন্তু একটা সময় পিআর পদ্ধতির এই যে আপার হাউস লোয়ার হাউসের কথা বক্তব্যের ছিল। আজকের এই জুলাই বিপ্লবের পরবর্তী প্রথম অধিবেশনেই তো আমাদের সংস্কারের মূল চ্যাপ্টারগুলো আলোচনায় এসে সেটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। আজকে তারা কিন্তু মানে সংস্কারের জন্য যে পরিষদ গঠন হয়েছে সেখানে তাদের শপথ নেওয়ার কথা, সেখানে তো তারা শপথ নেয়নি। তো এই যে তারা করছে, আবার তারাই বলছে যে আমরা শপথ নিব কেমনে, সেটা সংবিধানে নাই। আরে বাপুরে, যদি সংবিধানেই সেটা না থেকে থাকে তাহলে তুমি যে ইলেকশনটা করলা, এই ইলেকশনটা তো এই সংবিধানে 26 সালে ছিল না, এটা তো 29 সালে হওয়ার কথা। যদি আপনি হাসিনার নিয়ম অনুযায়ী সংবিধানটাকে মনে করেন তাহলে আমাদের এই জায়গাটাতে কোনো অবস্থাতেই, আমি বলছি কোনো অবস্থাতেই আমাদের সেটা হওয়া উচিত ছিল না। আমি মনে করি যে বাংলাদেশের জনগণ জুলাইয়ের যে অভ্যুত্থান করেছে, আমার ভাষায় বিপ্লব করেছে, এই বিপ্লবটা 24-এর পরবর্তী বাংলাদেশের যেই জায়গাগুলোতে আমরা সংস্কার চেয়েছি এই সংস্কারের পক্ষেই মূলত জনগণ বিপ্লব করেছে। শুধু বিএনপিকে ক্ষমতায় আনা কিংবা জামাতকে বিরোধী দল বানানো এই জন্য মানুষ রক্ত দেয় না। 2000 মানুষ জীবন দিয়েছে। আপনার যদি এটা সামান্য কোনো মানে রিফর্ম হতো, ধরেন আমি চলে গিয়েছি আপনি এসেছেন, ফাইন, কিন্তু 2000 মানুষ জীবন দিয়েছে, 30,000 মানুষ এখনো পঙ্গুত্ব বরণ করছে, জুলাইয়ের মাস এখনো চলছে, আর আমরা ক্ষমতায় আসার প্রায় আপনি দেখেন শেখ হাসিনা বিদায় নেওয়ার এখন তো 3য় বর্ষ চলতেছে প্রায়। তো 3য় বর্ষে এসেও আমাদেরকে আবার কথা বলতে হচ্ছে সংস্কার নিয়ে। সো আমরা কি তাহলে করেছি? আমাদের রাষ্ট্রের জন্য সেরকম কিছু করতে পারিনি। আমার কাছে মনে হয়েছে এই জায়গাটা মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আচরণ আমি খুব লাইক করি। তিনি গাড়িতে সুন্দর করে ড্রাইভ করেন,
আমার পছন্দ, তার ওয়াইফকে নিয়ে যান, ভালো লাগে। বিদেশি কিছু কালচার তিনি অ্যাডাপ্ট করতে চাচ্ছেন, খুবই সুন্দর। এটা কিন্তু বাংলাদেশে একজন মানবীয় গুণাবলী এবং এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবারের অংশ হিসেবে তিনি পেয়েছেন। কিন্তু তার আশেপাশে যে সকল গাদাগর্দপ দায়িত্ব পাচ্ছে এটাও আপনাকে মাথায় রাখতে হবে। একটা সচিব হয়েছে গতকালকে দেখলাম রাশেদ, আমার সাথে, আমি যখন বিএনপি করতাম, এই কথাটা 1 মিনিট চান্স আমি বলে দিচ্ছি, আমি যখন বিএনপি করতাম মালয়েশিয়াতে টকশো করতাম, জিয়া পরিবারের জন্য বিদেশ থেকে টকশো আমার চেয়ে বেশি কেউ করে নাই। সেই সময় এই লোকেরা বলেছে তারেক রহমানের নেতৃত্ব তো মানেই না 300 আসনে প্রার্থী দেবে নাকি নূর আর রাশেদ। আমি তখন চ্যালেঞ্জ করে বলেছিলাম বাংলাদেশের পরিবর্তনের জন্য জিয়া পরিবারের বিকল্প নেই। সেই রাশেদ হয় এখন প্রাইম মিনিস্টারের উপদেষ্টা। ও নিজে কি সচিবালয়ের একটা সচিব শব্দ বানান করতে পারে? তাকে কি করে আপনি আজকের এখানে উপদেষ্টা বানান? আর এই উপদেষ্টা থাকলে বিএনপির পরিণতি কি হবে সেটা আমরা ভালো করে জানি।